নিরাপদ কর্মস্থলের দাবিতে বিএমএর ডাকে সারা দেশে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস 24 ঘন্টার জন্য বন্ধ। চরম দুর্ভোগে রোগীরা। খাগড়াছড়িতে আবারও পাহাড় ধসে 3 জনের মৃত্যু। মৌলভীবাজারের বড়লেখায় মা মেয়ে নিহত। প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত পাহাড়ে বসতি স্থাপন ঝুঁকিপূর্ণ, মত বিশেষজ্ঞদের। মাদারীপুরের রাজৈরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত, আহত অন্তত 15। ঢাকা বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ, দীর্ঘ যানজট। মশা নিধনে বৈষম্যের শিকার ঢাকা সিটি কর্পোরেশনে নতুন যুক্ত হওয়া 16টি ইউনিয়ন। ওয়ার্ডগুলোতেও দমন কার্যক্রম যথেষ্ট নয়, অভিযোগ বাসিন্দাদের। এবং ঈদ উপলক্ষে পাইকারি বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাটে জমে উঠেছে বেচা কেনা। নতুন পোশাকের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। বিভিন্ন সময় হামলার প্রতিবাদ ও নিরাপদ কর্মস্থলের দাবিতে সারা দেশে সকাল 6টা থেকে 24 ঘন্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রেখেছেন চিকিৎসকরা। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএর ডাকে এই কর্মসূচিতে সারা দেশের হাসপাতাল ও ক্লিনিকগুলোতে বন্ধ রয়েছে প্রাইভেট প্র্যাকটিস। এতে চরম দুর্ভোগে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগীরা। সবচেয়ে বেশি ভোগান্তি পোহাচ্ছেন দেশের বিভিন্ন জেলা থেকে রাজধানীতে চিকিৎসা নিতে আসা রোগীরা। তাদের অভিযোগ, আগে থেকে না জানার কারণে দূর দূরান্ত থেকে এসেও চিকিৎসা নিতে পারছেন না তারা। এর আগে গত 23শে মে সারা দেশে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখে বিএমএ। আমি নারায়ণগঞ্জ থেকে আসছি, খুব কাছে ঢাকা থেকে, কিন্তু অনেকে দূর দূরান্ত থেকে আসছে। ডাক্তারদের উপর হামলা হয়েছে, অবরোধ বা হরতাল ডেকেছেন ওনারা। একজন না, শয়ে শয়ে রোগীদের সমস্যা হচ্ছে। এসেই যখন জানলাম যে এখানে আসলে ডাক্তার ওনারা বসবেন আজকে, তো সেই হিসাবে তো আমরা পারতেছি না, রোগী তো মুমূর্ষ। ডাক্তার দেখানোর জন্য সমস্যা হবে, কারণ আমি জানি না যে আজকে ডাক্তারদের কর্মবিরতি। টেস্ট রিপোর্টটা আজকে দেওয়ার কথা ছিল, কিন্তু কর্মবিরতির কারণে আগামীকালকে এরা টাইম দিছে। আজকে দিলে একটু বেটার হতো। এই মুহূর্তে রাজধানীর ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালে আছেন রিপোর্টার মুজাহিদ শুভ, এবং ময়মনসিংহের চরপাড়া এলাকায় প্রান্ত স্পেশালাইজড হাসপাতালে আছেন রিপোর্টার হারুনুর রশিদ। চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের দুর্ভোগের খবর জানতে সরাসরি আমরা চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমেই যাচ্ছি শুভর কাছে। শুভ, ইমরাজ, চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে বিএমএর ডাকে সারা দেশে চলছে 24 ঘন্টার কর্মবিরতি, এবং এরই অংশ হিসেবে আমরা সকাল থেকে দেখছি যে রাজধানীর প্রায় সবগুলো বেসরকারি হাসপাতালে কিন্তু কোনো চিকিৎসকের দেখা মেলেনি, এবং সকাল থেকে রোগী যারা দূর দূরান্ত থেকে এসেছেন, রাজধানী এবং ঢাকার বাইরে থেকে যারা এসেছেন তারাই মূলত সব থেকে বেশি বিড়ম্বনার শিকার হয়েছেন। তারা আমাদেরকে বলছেন যে ডাক্তাররা এক ধরনের এই কথায় কথায়, অর্থাৎ 17ই মে ঘটনা ঘটার পরও এই যে দ্বিতীয়বারের মতো যে তারা দীর্ঘ সময়ের যে ধর্মঘটটি তারা পালন করছেন, এটা তাদের জন্য এক ধরনের অমানবিক হচ্ছে। এই কারণে যে আগে থেকে যদি কোনো একটা নোটিশ তারা জানতেন যে ডাক্তাররা আসবেন না, তাহলে তাদের জন্য সুবিধা হতো। তাহলে ঢাকায় থাকা অথবা পরবর্তী দিন চিকিৎসা নেয়া না নেওয়ার ব্যাপারটা তারা আগে থেকে চিন্তা করতেন। তো হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে এখানে কিছু কিছু টেস্ট করানো যাচ্ছে, যেই টেস্টগুলোতে চিকিৎসকের খুব একটা প্রয়োজন পড়ে না। টেকনিশিয়ানের মাধ্যমে যে চিকিৎসাগুলো সম্ভব হয় সেগুলো তারা করাতে পারছেন। তবে সব থেকে গুরুত্বপূর্ণ যে টেস্ট, তার মধ্যে আমরা বলতে পারি আল্ট্রাসোনোগ্রাফ, ইকো, এন্ডোস্কোপি, ক্লোনোস্কোপি, ল্যাপ্রোস্কোপি, এবং বলা যাচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ যে টেস্টগুলো রয়েছে সেগুলোই কিন্তু রোগীরা এখান থেকে সেই সুবিধা নিতে পারছেন না। এবং আরও একটি আশঙ্কার খবর হলো যে আগে থেকে যেসব অপারেশনের ডেট নির্ধারণ করা ছিল, আজকে কিন্তু কোনো ধরনের অপারেশনও কিন্তু চিকিৎসকের অভাবে তারা করাতে পারছেন না। এবং হাসপাতালে অন্যান্য দিন আমরা যে ব্যাপক পরিমাণে একটা উপচে পড়া ভিড় দেখি, সেই ভিড়ও কিন্তু আমরা এখন পরিলক্ষিত হচ্ছে না। তবে একইভাবে কিন্তু বিএমএর পক্ষ থেকে জানানো হয়েছে তারা মূলত তাদের সেফটির কারণে এই ধরনের একের পর এক তারা পদক্ষেপ নিয়ে যাচ্ছেন, এবং তারা বলছেন যে সম্প্রতি তাদের একটি জরিপে তারা বলছেন যে 73 জন চিকিৎসকের ওপরে বিভিন্ন সময় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন তারা, এবং একইভাবে তারা দেখিয়েছেন যে 100 চিকিৎসা কেন্দ্র এবং হাসপাতাল রয়েছে যেখানে বিভিন্ন
বিভিন্ন সময় ভাঙচুর হয়েছে। তো এই ঘটনা পুনরাবৃত্তি যাতে না হয় এজন্যই কিন্তু তারা এই ধরনের কর্মসূচি তারা হাতে নিয়েছেন। এবং একইভাবে আমরা দেখেছি যে এর আগেও তারা কিন্তু কালো ব্যাজ ধারণ এবং বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছেন। তারা বলছেন যে দৃষ্টান্তমূলক শাস্তির মধ্য দিয়েই দোষীদের তারা এই ধরনের কর্মসূচি থেকে তারা বিরত থাকবেন। তো এই ছিল ধানমন্ডির ইবনে সিনা হাসপাতাল থেকে, ডায়াগনস্টিক সেন্টার থেকে সবশেষ খবর। আমরা ময়মনসিংহের পরিস্থিতি জানতে চলে যাচ্ছি হারুনের কাছে। ধন্যবাদ শুভ। আসলে ময়মনসিংহেরও ঠিক একই অবস্থা। চিকিৎসকদের কর্মবিরতির কারণে যে তারা যে ব্যক্তিগতভাবে বা প্রাইভেট প্র্যাকটিস করেন, সেই প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখার কারণে ময়মনসিংহ অঞ্চলের মানুষরা দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে যারা রোগী এবং রোগীদের নিয়ে এসেছেন এই চিকিৎসা সেবা গ্রহণ করার জন্য, তারা আসলে অনেকটাই বিপাকে পড়েছেন। আমরা ময়মনসিংহ মেডিকেল কলেজের সামনে যে চরপাড়া এলাকা রয়েছে, সেই চরপাড়া এলাকায় আসলে শহরের সবচেয়ে বেশি বেসরকারি ক্লিনিক, হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, সেই এলাকাটিতে রয়েছে। এবং আমরা সকাল থেকে যেটি দেখতে পাচ্ছি যে দেশের ময়মনসিংহ সহ আশপাশের বিভিন্ন জেলার বিভিন্ন এলাকা থেকে লোকজন তাদের রোগীদের নিয়ে আসছেন চিকিৎসা সেবা নেওয়ার জন্য। কিন্তু চিকিৎসকরা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখার কারণে তারা অনেকটা বেকায়দায় পড়েছেন। পাশাপাশি যে সমস্ত রোগীরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন কিছু ডায়াগনোসিস আছে যেগুলো করানো যায় না, সেগুলো বাহির থেকে করাতে হয়, সেই রোগীরাও সমস্যায় পড়েছেন। এখানে অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করাতেও পারছেন না, আবার যেগুলো করাতে পারছেন সেগুলো রিপোর্টও পাচ্ছেন না, যার কারণে আসলে রোগীরা প্রকৃত যে চিকিৎসা সেবাটা পাওয়া দরকার সেই সেবাটা পাচ্ছেন না। আমি বেশ কিছু রোগীর সাথে কথা বলেছি, তারা আসলে কিছুই জানেন না আজকে যে চিকিৎসকদের এই ধর্মঘট, এই না জানার কারণে তারা অনেকটা সমস্যায় পড়েছেন এবং একটা হয়রানির মধ্যে পড়েছেন। অনেক জটিল বা সিরিয়াস রোগীকে আমরা দেখেছি রোগীর স্বজনরা তাদের নিয়ে বসে আছেন, কিন্তু চিকিৎসক না পেয়ে তারা আসলে চিকিৎসা সেবাটা পাচ্ছেন না। আমি কথা বলেছিলাম ময়মনসিংহের চিকিৎসকদের সাথে এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএম-এর যে নেতা রয়েছেন ময়মনসিংহের সভাপতি ডাক্তার মতিউর রহমান ভূঁইয়ার সাথে, তিনি জানিয়েছেন যে আসলে চিকিৎসকদের উপর সারা দেশে যে অব্যাহতভাবে হামলা করা হচ্ছে, বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ভাঙচুর করা হচ্ছে, এই কারণে এটার প্রতিবাদেই তারা আসলে এই কর্মসূচি দিয়ে যাচ্ছেন এবং তাদের পেশাগত কাজে যতদিন পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত না হবে ততদিন তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আসলে আমার কাছে ময়মনসিংহের চরপাড়া এলাকার ডাক্তারদের যে কর্মবিরতি চলছে সেই কর্মবিরতির সর্বশেষ খবর। এমদাদ। সকাল 6টা থেকে বিএম-এর চিকিৎসকদের সারা দেশে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রয়েছে এবং এতে চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা। তো এই খবর রাজধানীর ধানমন্ডি থেকে জানাচ্ছিলেন মুজাহিদ শুভ এবং ময়মনসিংহ থেকে জানাচ্ছিলেন হারুনুর রশিদ। সময় সংবাদে আরো থাকছে, নারায়ণগঞ্জে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযুক্ত স্বামী আটক। হত্যাকাণ্ড প্রাথমিক ধারণা পুলিশের। রাঙ্গামাটিতে ভয়াবহ পাহাড় ধসে ব্যাপক প্রাণহানির জন্য অতিবৃষ্টির পাশাপাশি অপরিকল্পিতভাবে পাহাড় কেটে বসতি স্থাপন সহ 4টি কারণ চিহ্নিত করেছে ফায়ার সার্ভিস। এদিকে প্রবল বর্ষণে সবগুলো পাহাড়ই ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই পাহাড়গুলোতে পুনরায় বসতি স্থাপন মারাত্মক ঝুঁকির কারণ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শাখাউদ্দিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। রাঙ্গামাটি পার্বত্য জেলায় পাহাড় ধসে প্রাণহানির জন্য প্রধান 4টি কারণ চিহ্নিত করেছে ফায়ার সার্ভিস। অনুসন্ধানকারী কর্মকর্তাদের মতে মূলত অধিকাংশ পাহাড়ের চূড়া 70 থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকায় প্রবল বর্ষণের ফলে বৃষ্টির পানি সরাসরি পাহাড়কে ক্ষতিগ্রস্ত করেছে। প্রধানত এই কারণেই পাহাড় ধসের ঘটনা ঘটে। এছাড়া পাহাড়গুলো গাছ শূন্য থাকার পাশাপাশি অপরিকল্পিতভাবে বসতি গড়ে তোলায় প্রাণহানির সংখ্যা বেড়েছে বলে মত তাদের। পাহাড়ের যে প্রাকৃতিক যে সৌন্দর্য আছে এগুলো কিন্তু বিনষ্ট করা হচ্ছে, নেড়ে করে দেওয়া হচ্ছে, যার ফলে কিন্তু এখানে করা হচ্ছে এবং আরবানাইজেশন মানে লোকজন এখানে বসবাস করছে বেশি পরিমাণ আপনার, যার ফলে কিন্তু একটা ফ্যাক্টর এটা। আবহাওয়া অফিসের তথ্য মতে পাহাড় ধসের আগে অর্থাৎ 12 জুন রাঙ্গামাটিতে 365 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এই যাবৎকালের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত। এর আগে 2004 সালের 11 জুলাই 337 মিলিমিটার এবং একই বছরের 21 জুন 304 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। এই বৃষ্টিপাতই রাঙ্গামাটিতে পাহাড় ধসের মূল কারণ বলে মনে করছেন জেলা প্রশাসক এবং স্থানীয় পৌর মেয়র। যেখানে মানুষ মরেছে সেখানে নয়, আপনারা ঘুরলে দেখবেন প্রত্যেকটি পাহাড়ের চূড়া ন্যাড়া এখন ভেঙে গেছে, যেখানে ঘরবাড়ি ছিল না ওইখানেও। তার মানে এটা একটা ন্যাচারাল ফেনোমেনা, ন্যাচারাল কারণে এই ঘটনাটা ঘটেছে। মাটির এই অবস্থাটা আমার মনে হয় খুবই ভালো না, কারণ এখানে আগে তো এই ধরনের ঘটনা ঘটেনি কখনো।
সোমবার ভোররাতের প্রবল বর্ষণে রাঙ্গামাটি 10টি উপজেলার মধ্যে 7টি উপজেলার অন্তত 115টি পাহাড়ে ধসের সৃষ্টি হয়। এর মধ্যে বড় ধরনের ধস হয়ে প্রাণহানি হয়েছে অন্তত 15টি পয়েন্টে। এসব পয়েন্টে পুনরায় বসতি স্থাপনের চেষ্টা করছে ক্ষতিগ্রস্তরা, কিন্তু এই পরিস্থিতিতে পাহাড় ব্যবস্থাপনা ছাড়া সেখানে বসতি স্থাপন মারাত্মক ঝুঁকি সৃষ্টি করবে বলে মনে করছেন এই গবেষক। সেখানে যদি আমি আবার গিয়ে বসতি স্থাপনা করি, আবার বৃষ্টি হয়, সেখানে আবার স্লাইড করবে। যেই পাহাড়গুলো ল্যান্ডস্লাইড প্রবাবিলিটি আছে, সাসেপ্টিবিলিটি আছে, ঝুঁকিপূর্ণ আছে, সেগুলো অ্যাসেসমেন্ট করে দেখে শুনে সেখানে বসতি স্থাপনা করা যাবে, অন্যথায় করা সম্ভব হবে না। বিশেষজ্ঞদের মতে রাঙ্গামাটির অধিকাংশ সড়ক তৈরি করা হয়েছে পাহাড় কেটে, কিন্তু রাস্তা নির্মাণের জন্য পাহাড় সঠিকভাবে কাটানো হয় সেগুলো ধসে রাস্তার উপর এসে পড়ছে। পাহাড়ের মাটি গাছগাছালি সহ রাস্তার উপর এসে পড়ায় এসব সরাতে উদ্ধারকারীদের চরম বেগ পেতে হচ্ছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। খাগড়াছড়ির রামগড়ে পাহাড় ধসে 2 সহোদর সহ 3 জন মারা গেছেন। ভোরে উপজেলার গুদুংছড়া ও লক্ষ্মীছড়ি এলাকায় পাহাড় ধসের এই ঘটনা ঘটে। এছাড়াও মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ডিমাই এলাকায় পাহাড় ধসে আসিয়া বেগম ও ফাহমিদা নামে মা মেয়ের মৃত্যু হয়েছে। নিহতের স্বজনরা জানান, রাতভর টানা বর্ষণে সকাল 5:45টার দিকে গুদুংছড়া পাহাড় ধসে পড়ে। পাহাড়ের পাদদেশে থাকা একটি বাড়ির সবাই বাইরে বেরিয়ে আসতে পারলেও নূর নবী ও হোসেন নামের 2 সহোদর ঘরের নিচে চাপা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গ্রামবাসীর সহযোগিতায় তাদের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। এছাড়া লক্ষ্মীছড়ির যতীন্দ্রকার বাড়ি পাড়া এলাকায় নিপুণ চাকমা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, রাতভর টানা বর্ষণে উপজেলার অন্তত 10 থেকে 12টি পাহাড়ে ধস দেখা দিয়েছে। এদিকে পাহাড় ধসের কারণে খাগড়াছড়ি ঢাকা মহাসড়কের রামগড় উপজেলার নাকাবা সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় যে কোনো মুহূর্তে এটি ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বর্তমানে ওই রাস্তায় ভারী যান চলাচল বন্ধ রয়েছে। মাদারীপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 15 জন। সকাল 8টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঢাকা বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ফায়ার সার্ভিস জানায়, সকালে উপজেলার কামালদি এলাকায় বরিশাল থেকে রংপুরগামী বিআরটিসির একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বরিশালগামী আম বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 2 জন নিহত হন, আহত হন 16 জন। তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। নিহতদের মধ্যে একজন রংপুরের শুভ ঘোষ ও আরেকজন বরিশালের জাকির হোসেন। নিহত অন্যজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আমরা উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে দেখতে হচ্ছে বাস এবং ট্রাকের সংঘর্ষ হয়। সংঘর্ষ হতে আমরা 15-16 জনকে আহত তাদেরকে হসপিটালে প্রেরণ করি এবং 3 জন লোক, 2 জন জায়গায় ডেড আর 1 জন হসপিটালে মারা গেছে। মশা দমন কার্যক্রমে বৈষম্যের শিকার ঢাকা সিটি কর্পোরেশনের নতুন যুক্ত হওয়া 16টি ইউনিয়নের বাসিন্দারা। তাদের অভিযোগ, মশা নিধনের কোনো কাজই হয় না ওইসব এলাকায়। এদিকে নগরীর ওয়ার্ডগুলোতেও মশক নিধন কার্যক্রম চললেও তা যথেষ্ট নয় বলে মনে করেন অনেক এলাকার বাসিন্দারা। মিজানুর রহমান কবিরের রিপোর্ট। দিনরাত 24 ঘন্টা মশারি টানিয়েও আতঙ্কে থাকতে হয় শ্যামপুরের বাসিন্দাদের। কয়েল বা অন্য কোনো উপাদানে ঘরের মশা তাড়ানো গেলেও বাইরে বের হলেই মশার আক্রমণের ভয়। সম্প্রতি চিকুনগুনিয়া রোগের প্রভাব বেড়ে যাওয়ায় বেশ আতঙ্কগ্রস্ত তারা। পড়তে বসলেই মশা কামড় দেয় আর চুলকে পুরা হয়ে যায়, মানে গোটা গোটা, তারপর হচ্ছে ফুলে যায়। সরকার যদি কোনো না করে তাহলে আমাদের তো কিছু করার নেই, মশার কামড় খেয়ে আমাদের থাকতে হয়। বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হয়, তাই অনেক অসুবিধা আছে। এখানে কোনো মশার ওষুধ কেউ দিতে আসে না। জনপ্রতিনিধিরা জানান, মশা দমন বেশ ব্যয়বহুল কাজ হওয়ায় ইউনিয়ন পরিষদের পক্ষে তা চালানো অসম্ভব। অন্যান্য নাগরিক সেবার চেয়ে এই মুহূর্তে মশা নিধনে নগর কর্তৃপক্ষের উদ্যোগ জরুরি বলেও দাবি তাদের। সিটি কর্পোরেশন কর্তৃক মশা নিধন করা সম্ভব, কিন্তু ইউনিয়ন পরিষদ কর্তৃক মশা নিধনের বিষয়টা সম্ভব নয়। অনেক টাকা পয়সার দরকার। এটা নিশ্চয়ই সিটি কর্পোরেশন দায়িত্ব নেবে। আমরা পাশে থাকবো, ইনশাআল্লাহ আমরা সাহায্য করবো, সহায়তা করবো।
ঢাকা উত্তর ও দক্ষিণের 92টি ওয়ার্ডে ক্র্যাশ প্রোগ্রাম সহ প্রায় সারা বছরই চলে জলাশয় পরিষ্কার ও ওষুধ ছিটানোর কাজ। তবে তা কেবল বড় রাস্তা ও আশপাশের গলিতে সীমাবদ্ধ থাকায় ভেতরের এলাকাগুলোতে থেকেই যায় মশার উপদ্রব। বৃষ্টির পানি নিষ্কাশন না হওয়া এলাকাগুলোতে মশা জন্ম নেওয়ায় এই ঝুঁকি থাকে আরো বেশি। মশার যেটা দেওয়ার ওটাই নিয়েই ঢোকে, কিন্তু এদিকে ঢোকে না, ওই মেন রোডে চলে যায়। মশার যে ওষুধটা আমাদের কার্যালয়ে পাঠাবে, ওখান থেকে আমরা ডিস্ট্রিবিউট করব এবং তদারকি করব যে নির্দিষ্ট স্থানে মশার ওষুধ দেওয়া হচ্ছে কিনা। আমরা সচেতন আছি এবং জনগণকে সচেতন করার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি, আমরা লিফলেট দিয়েছি, আমরা মাইকিং করছি। আমার ওয়ার্ডে যদি 4টা মেশিন আছে, 4টা মেশিনের জায়গায় যদি আরো 2টা করে মেশিন 3টা করে মেশিন বাড়াই দেওয়া হয় তাহলে আরো ভালো হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ জানায় ওয়ার্ডগুলোতে মশা মারার ওষুধ সরবরাহ বাড়ানো হলেও আপাতত ইউনিয়নগুলোতে কাজ করা সম্ভব হচ্ছে না। কতগুলো ইউনিয়ন আমাদের সিটি কর্পোরেশন আওতায় চলে আসবে। এখনো যেহেতু তাদের কাছ থেকে আমরা আসলে রেভিনিউটা এখনো ওইভাবে কালেকশন শুরু হয়নি, এ ব্যাপারে আমাদের আলোচনা চলছে, আমাদের কর্মপন্থা নির্ধারণের পদ্ধতি চলছে। 2016 সালে ঢাকার 2 সিটি কর্পোরেশনের আওতাভুক্ত হলেও 16টি ইউনিয়নের কয়েক লাখ অধিবাসীর নাগরিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে তা কেবল কাগজপত্রেই সীমাবদ্ধ রয়ে গেছে, এমনটাই মন্তব্য স্থানীয়দের। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের মহারণে আজ মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান। রোমাঞ্চ আর উত্তেজনায় মেতে ওঠার অপেক্ষায় সমর্থকরা। পাইকারি ক্রেতার ভিড়ে মুখর হয়ে উঠেছে দেশীয় কাপড়ের অন্যতম বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাট। রোজা শুরুর হওয়ার আগের 2 সপ্তাহ আগে থেকেই জমে উঠেছে বেচাকেনা। ঈদ উপলক্ষে দোকানে দোকানে নতুন পোশাকের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দেশীয় কাপড়ের অন্যতম বৃহৎ পাইকারি বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাট। শাড়ি, লুঙ্গি, 3 পিস, শার্ট পিস, প্যান্ট পিস, পাঞ্জাবির কাপড়, থান কাপড় সহ দেশে তৈরি প্রায় সব ধরনের কাপড় মেলে এই বাজারে। ঈদ উপলক্ষে বাজারের ছোট বড় প্রায় 5000 দোকানে নিত্য নতুন ডিজাইন করা পোশাকের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। রমজানের 2 সপ্তাহ আগে থেকেই জমে উঠেছে পাইকারি বেচাকেনা। দেশের নানা প্রান্ত থেকে পাইকারদের ভিড়ে বাজার মুখরিত হওয়ায় খুশি বিক্রেতারা। গত ঈদের থেকে তুলনায় এবার বেচাকেনি আগের চেয়ে ভালো, আমাদের প্রোডাকশনও ভালো। শাড়ি, লুঙ্গি, 3 পিস, ছাপা কাপড়, বেডশিট সবই মোটামুটি ভালো। এর মধ্যে আপনার 450, নিম্নতম 450, আর কোয়ালিটির শাড়ি হলো 600 থেকে 700 টাকা। কাপড়ের দামগুলো গত বছর যেরকম ছিল এরকমই, বাড়ে নাই তেমন, বরঞ্চ কিছু কিছু মাল আরো কমছে। একই বাজার থেকে সব ধরনের কাপড় সুলভ মূল্যে কিনতে পেরে সন্তুষ্ট পাইকারি ও খুচরা ক্রেতারাও। টাঙ্গাইল শাড়ি, মুসলিম কাপড় সব পাওয়া যায় আর কি, যার কারণে আমরা এই বাবুরহাটে আসি, প্রতি সপ্তাহে আসি। সাশ্রয়ী মূল্যে গুণগত মান ভালো থাকে এবং এদের কাপড় দিলে এলাকার লোকজন খুব যথেষ্ট খুশি হয়। ঈদ উপলক্ষে প্রতি সপ্তাহে হাটে 1200 কোটি টাকার লেনদেন হয় বলে জানালেন এই ব্যবসায়ী নেতা। রমজানের প্রায় 15-20 দিন আগে থেকে বেচা কিনা ইনশাল্লাহ ভালো। ঈদ উপলক্ষে একটু বেশি, আরো প্রায় 1200 কোটি টাকার মতো লেনদেন হয়। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত টানা 4 দিন পাইকারি দেশীয় কাপড়ের হাট বসে শেখেরচর বাবুরহাটে। সময় সংবাদ, নরসিংদী। পাহাড় ধসে দুর্গতদের দেখতে যাওয়ার পথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সকাল 10:30টার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শান্তিরহাট এলাকায় এই হামলা হয় বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়। চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম অভিযোগ করেন, একদল লোক অতর্কিত তাদের গাড়ি বহরে লাঠি সোঁটা নিয়ে ভাঙচুর চালায়। এতে মির্জা ফখরুল ইসলাম সহ আহত হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। হামলার পর বিএনপির প্রতিনিধি দলটি চট্টগ্রামে ফিরে আসে। নারায়ণগঞ্জে যৌতুকের জন্য এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। গতরাতে রূপগঞ্জের ইছাখালী গ্রামে এই ঘটনা ঘটে। স্বামী জুয়েল মিয়াকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের প্রাথমিক ধারণা এটি আত্মহত্যা নয়। নারায়ণগঞ্জ থেকে শওকত আলী সৈকতের পাঠানো তথ্য ও আব্দুল্লাহ আল মামুনের ছবিতে ডেস্ক রিপোর্ট। নিহতের স্বজনরা জানায়, 1 বছর আগে সুমির পরিবারের অমতে জোর করে তাকে বিয়ে করে ইছাখালী গ্রামের মারফত আলীর ছেলে জুয়েল মিয়া। তবে বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে নানাভাবে তার উপর অত্যাচার চালাতে থাকে জুয়েল ও তার পরিবারের সদস্যরা।
শনিবার তাকে মারধর করা হলে গুরুতর আহত হয় সে। পরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমি আহত হয়েছে দাবি করে তাকে হাসপাতালে ভর্তি করে জুয়েল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। আমি গরিব মানুষ করতে দেবো, আমি দিতে পারতাম না। আমার মায়া বলে কারণ দেওয়া আছে, আমার মায়া কারণ দেওয়া নাই, আমার মায়াটা বাঁচিতে পারছে। শ্বশুর শাশুড়ি সবাই নির্যাতন চালাইছে ওর উপরে। আমি সুষ্ঠু বিচার চাই, যেটা বিচারে চাই, আমি ওর ফাঁসি চাই। ঘটনা জানাজানির পরপরই জুয়েল মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ডেড বডিতে যে সিমটমগুলো আছে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে না যে এটা আত্মহত্যার কোনো ঘটনা। আমার কাছে মনে হয়েছে যে এটা হত্যাজনিত ঘটনা। এটা তাকে সম্ভবত শ্বাসরোধ করে হত্যা করতে পারে বলে। এই ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। জনসচেতনতার অভাব আর দীর্ঘমেয়াদী চিকিৎসা নিতে অনাগ্রহের কারণে বাড়ছে ক্যান্সারে আক্রান্ত শিশু মৃত্যুর হার। আর্থিকভাবে সক্ষম ও সচেতনরাও দ্রুত আরোগ্যের আশায় বিভিন্ন পদ্ধতিতে চিকিৎসা নেয়ায় নিরাময়ের পরিবর্তে বাড়ছে নানা জটিলতা। সমস্যা সমাধানে প্রান্তিক চিকিৎসকদের প্রশিক্ষণের পরামর্শ বিশেষজ্ঞদের। নুরুল আলম নয়নের তোলা ছবিতে দেখুন মুজাহিদ শুভর রিপোর্ট। ব্লাড ক্যান্সারের জীবাণু নিয়ে জীবন শুরু হয়েছে 4 বছর বয়সী মাহিনের। ঠিক সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতালে ভর্তি হয়েও হোমিও চিকিৎসায় সহজে আরোগ্য লাভের আশায় হাসপাতাল ছাড়েন মাহিনের মা। 2 মাস পর মাহিনের শারীরিক অবস্থার অবনতি হলে আবারও ফিরে আসেন হাসপাতালে। কেমোথেরাপি দেখে ভাবছে অনেক কষ্ট হবে বাচ্চার জন্য, আর কি নিয়ে হোমিওপ্যাথিতে কষ্ট কম হবে হিসেবে নিয়ে গেছিলাম। ডান পাশের চোখ বাঁচাতে ক্যান্সার আক্রান্ত বাম পাশের একটি চোখ তুলতে হয়েছে এই শিশুর। প্রায় 70% শিশু চিকিৎসার বাইরে থাকলেও শনাক্তরা দীর্ঘমেয়াদী চিকিৎসা থেকে ছিটকে পড়ায় বাড়ছে অনাকাঙ্ক্ষিত মৃত্যু। প্রথমে কবিরাজের কাছে গেছি, তারপর 2-3টা মেডিকেলে গেছি, ওটা ধরতে পারে নাই। তারপর এখানে আসলাম, এখানে আসার পরে বুঝতে পারলাম যে বাচ্চার ক্যান্সার হয়েছে। কয়েকটা হাসপাতালে গেছি কিন্তু কোনখানে ভর্তি করতে পারিনি। পরে এই হাসানিয়া মেনশন আইসা এখানে আমি চিকিৎসা নিতেছি। ক্যান্সার শনাক্ত হওয়ার পরেও শুধু সচেতনতার অভাবে অপচিকিৎসার শিকার হচ্ছে দেশের অধিকাংশ শিশু। এক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে আক্রান্তদের বিশেষায়িত ক্যান্সার হাসপাতালে নিয়ে আসার পরামর্শ চিকিৎসকদের। পাশাপাশি প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তের ক্ষেত্রে প্রান্তিক পর্যায়ের চিকিৎসকদের বিশেষ প্রশিক্ষণের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। প্লেটলেট দিতে হবে, পিআরবিসি দিতে হবে, প্লাজমা দিতে হবে, এই জিনিসগুলোর সাপোর্টগুলো তো আমরা পাচ্ছি না। সেটা যদি সরকার এগুলোর ব্যাপারে দেখে বা এই যে ড্রাগসগুলো আমদানি হচ্ছে সেটার উপরে শুল্ক কমানো, এভেলেবিলিটি, প্রতিটা স্টেপের ভর্তুকি, সবকিছু মিলে অনেক কিছুই হয়তো করার আছে। এদিকে শিশুদের ক্যান্সার নিরাময়ে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সাথে এগিয়ে এসেছে কিছু বিশেষায়িত হাসপাতাল। অন্য হাসপাতালে যেখানে একটা রেডিওথেরাপির জন্য 1 মাসের রেডিওথেরাপির জন্য প্রায় 3 লক্ষ টাকা লাগে, আমাদের ওখানে মাত্র 90,000 টাকাতে আমরা চিকিৎসা দিচ্ছি। এছাড়াও আমরা গরিব রোগীদেরকে ফ্রি কিংবা ডিসকাউন্টে চিকিৎসা দিয়ে থাকি। বেসরকারি গবেষণার তথ্য মতে 2005 সালেই ক্যান্সারে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর হার ছিল 7.5%। এখনই সচেতনতা আর সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগ নেওয়া না হলে 30 সালে এ হার 13% দাঁড়াবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফির খবর। আজ ক্রিকেট ক্লাসিকো, যে ম্যাচের জন্য ক্রিকেট পিয়াসীরা প্রতীক্ষায় থাকেন বছরের পর বছর ধরে। ক্রিকেটে ভারত পাকিস্তানের লড়াইয়ের জন্য পুরো দুনিয়া থাকে একটু ভিন্ন রোমাঞ্চ নিয়ে। সেই রোমাঞ্চে আরো উত্তাপ বাড়িয়ে দিচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল বলে। ক্যারিংটন ওভালে দুদলের ম্যাচটি শুরু হবে বিকেল 3:30টায়। বিস্তারিত সাজিদ মুস্তাহিদের রিপোর্টে। ভারতের বিপক্ষে হার দিয়ে শুরু, এরপর আনপ্রেডিক্টেবল তকমার যথার্থতা দিয়ে টানা 3 ম্যাচ জিতে ফাইনালে পাকিস্তান, আর ফেভারিটের মতো শুরু করে দাপটের সঙ্গে ফাইনালে ভারত। এবার লড়াই এই স্বপ্নীল ট্রফির জন্য। ফাইনাল বলে দুদলের ওপর থাকবে বাড়তি চাপ। শুধু ক্রিকেটের দৃষ্টিকোণ না, দুই দেশের রাজনৈতিক বৈরিতা এই দ্বৈরথে যোগ করে বাড়তি উন্মাদনা ও আগ্রাসন। পাকিস্তানকে হারিয়ে শুরু ভারতের, মাঝে শ্রীলঙ্কার বিপক্ষে ছন্দপতন হলেও দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে দাপুটে জয় তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে আরো।
ফাইনাল হওয়ায় আছে প্রত্যাশার চাপ, সেটা দ্বিগুণ করছে প্রতিপক্ষ পাকিস্তান বলেই। তবে এমন মহারণের আগে প্রতিপক্ষকে প্রাপ্য মর্যাদাটুকু দিচ্ছেন বিরাট কোহলি। সেই সঙ্গে নিজের অধিনায়কত্বে আইসিসি টুর্নামেন্টের প্রথম ফাইনাল স্মরণীয় করে রাখার প্রত্যয় ভারত অধিনায়কের। প্রথম ম্যাচের সঙ্গে এ ম্যাচের কোনো সম্পর্ক দেখি না আমি। অনেক দলই টুর্নামেন্টের শুরুটা দারুণ করলেও পরে হতাশ হয়েছে। আবার কিছু দলের দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্পও আছে। নিজেদের দিনে পাকিস্তান বিপজ্জনক দল। আমার বিশ্বাস খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ফাইনাল হবে। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেললেও এবারের পাকিস্তানের তরুণ দলটি প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে ফাইনালে। হাই ভোল্টেজ এই ম্যাচের আগে পাকিস্তানকে স্বস্তি দিচ্ছে ইনজুরি কাটিয়ে মোহাম্মদ আমিরের দলে ফেরাটা। সর্বোচ্চ 10 উইকেট নিয়ে আস্থা হয়ে উঠছেন আরেক পেসার হাসান আলী। এই ব্যাটসম্যানের বিপক্ষে ম্যাচটি বারবার ঘুরে ফিরে আসলেও দলের কোচের আশা ফাইনালে দেখা মিলবে ভিন্ন এক পাকিস্তান দলের। প্রত্যাশার চেয়ে বেশি পেয়ে গেছি এটা আমি কখনোই বলবো না। আমরা বিশ্বাস নিয়ে এসেছি যে ট্রফিটা আমরা জিততে পারি। এতদূর আমরা এসেছি, বাকি পথটাতেও সাফল্য পেতে চাই। আমরা প্রস্তুত দারুণ একটি দলের বিপক্ষে জিততে, খুব ভালো খেলতে হবে। কোহলি সরফরাজের অধিনায়ক হিসেবে আইসিসির কোন ইভেন্টের এই প্রথম ফাইনাল হলেও অনূর্ধ্ব 19 বিশ্বকাপে দুজনেই অধিনায়ক হিসেবে সফল। বিরাট কোহলি 2008 ও সরফরাজ আহমেদ 2006 সালে দলকে জেতান বয়সভিত্তিক টুর্নামেন্টে শিরোপা। এবার ওভাল কাকে বিজয়ী করে তাই এখন দেখার। ভারত পাকিস্তান ম্যাচ মানে একসময় ছিল আগুনে লড়াই, কিন্তু গেল বছরে ভারতের আধিপত্যে সেই উত্তাপ কমে গেছে অনেকটাই। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল বলেই তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা। আর এতটুকু বলাই যায়, এই ম্যাচে লড়াইটা হবে মূলত ভারতের অভিজ্ঞতার সাথে পাকিস্তানের তারুণ্যের। লন্ডনের ওভাল থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ইংল্যান্ড। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নিরাপদ কর্মস্থলের দাবিতে বিএমএর ডাকে সারা দেশে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস 24 ঘন্টার জন্য বন্ধ, চরম দুর্ভোগে রোগীরা। খাগড়াছড়িতে আবারও পাহাড় ধসে 3 জনের মৃত্যু। মৌলভীবাজারের বড়লেখায় মা মেয়ে নিহত। প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত পাহাড়ে বসতি স্থাপন ঝুঁকিপূর্ণ, মত বিশেষজ্ঞদের। মাদারীপুরের রাজৈরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত, আহত অন্তত 15। ঢাকা বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ, দীর্ঘ যানজট। এবং মশা নিধনে বৈষম্যের শিকার ঢাকা সিটি কর্পোরেশনে নতুন যুক্ত হওয়া 16টি ইউনিয়ন। ওয়ার্ডগুলোতেও দমন কার্যক্রম যথেষ্ট নয়, অভিযোগ বাসিন্দাদের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।